ওয়ালাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। সাথে আছেন সৌদা ইসলাম বর্ষা। সেটি জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তরুণদের মেধাশক্তি দেশের উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সব উপজেলায় হবে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র। উদ্বোধনের দ্বার প্রান্তে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক। অবকাঠামোগত কাজ প্রায় শেষ, প্লট বরাদ্দের প্রস্তুতি চলছে, সৃষ্টি হবে বৃহৎ কর্মসংস্থান। উজান থেকে নেমে আসার ফলে টাঙ্গাইল জেলার সব নদীর পানি বৃদ্ধি, তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। সিলেটে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক ছড়ানোর চেয়ে সতর্কতা জরুরি, সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তরুণদের মেধাশক্তি যেন দেশের উন্নয়নে কাজে লাগানো যায় সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক পাস ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে 2023-24 অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে দেয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সরকার। তরুণরাই ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়বে, পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের দক্ষ কারিগর হিসেবে নিজেদের গড়ে তুলবে বলেও জানান সরকার প্রধান। আমাদের সরকারের সামাজিক খাতগুলোতে শিক্ষাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই। বাজেটে শিক্ষা খাতেই কিন্তু সব থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়। এবারের বাজেটেও আমরা 94,770 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। তাছাড়া 2023-24 অর্থ বছর এখানে বরাদ্দ ছিল 88,163 কোটি টাকা। আর শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির কারণে আমি মনে করি যে সমাজে আর এর একটা ইতিবাচক প্রভাব পড়বে, কারণ শিক্ষাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখন সরকার গঠন করি আমাদের সাক্ষরতার হার ছিল মাত্র 45%। প্রথমবারে এটা আমরা 65.5% উন্নীত করেছিলাম। 8 বছর পরে যখন আবার সরকারে আসি তখন দেখি আবার আমাদের সাক্ষরতার হার ওই 45% না, তার থেকে আরও 1% বেশি, 84% কমে গেছে। আমি ঠিক জানি না কেন এত বছরে কমে যাবে, বাড়ার তো কথা, বাড়েনি। যাক, 2009 আসার পরে আমরা যে উদ্যোগ নিয়েছি, এখন আমাদের 76.8% আমাদের সাক্ষরতার হার আমরা বাড়াতে পেরেছি। উদ্বোধনের দ্বার প্রান্তে সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্ক। অবকাঠামোগত কাজ প্রায় শেষ, এখন প্রস্তুতি চলছে প্লট বরাদ্দের। ব্যবসায়িকভাবে শিল্প পার্কটি চালু হলে আর্থসামাজিকভাবে আমূল পরিবর্তন ঘটবে এই জেলার, পাশাপাশি দূর হবে বেকারত্ব। এদিকে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দিনরাত কাজ চলমান আছে। আগামী মাসে প্লট বরাদ্দের প্রক্রিয়া করা হবে। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জের সদর উপজেলার প্রায় 400 একর জমিতে বিসিক শিল্প পার্কটি বাস্তবায়ন হচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রায় 719 কোটি 21 লাখ টাকা ব্যয় প্রকল্প হাতে নেয় সরকার। এরই মধ্যে প্লট বরাদ্দর জন্য শিল্প পার্কের অবকাঠামোগত কাজ যেমন রাস্তা, ড্রেন, লেক, দেয়াল, গেটের কাজ শেষ হয়েছে। এছাড়া বিদ্যুতের খুঁটি ও বাইরের অংশের গ্যাস লাইন স্থাপন করা হয়েছে। চলতি জুনেই সম্পন্ন হবে বাকি কাজ। রাস্তা, ড্রেন, কালভার্ট, রোড ডিভাইডার সহ ম্যাক্সিমাম কাজই শেষের পথে। প্রায় 17 কিলোমিটার রাস্তা 400 একর জমির ভিতরে নির্মাণ করছি। ড্রেন হলো 400 একরের ভিতরে 31 কিলোমিটার বিভিন্ন সাইজের ড্রেন এবং কালভার্ট নির্মাণ কাজ প্রায়শই সম্পন্ন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা উদ্যোক্তারা বলছেন, এখানে শিল্প কারখানা চালু হলে শ্রমবাজার সৃষ্টি হবে, বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন ঘটবে। শিল্প পার্কের বিভিন্ন প্রতিষ্ঠান এখানে কাজ শুরু করে দিয়েছে। অতি দ্রুত কোম্পানিগুলোকে যেন প্লট বরাদ্দ দেওয়া হয়। এই শিল্প পার্ক বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরাজগঞ্জের যারা নারীরা আছেন তারা যদি এই বেসিক শিল্প নগরীতে বেশি কাজ করার সুযোগ পায় তাহলে আসলে তারা ঘরে বসে কাজ করতে পারবেন। স্থানীয় সংসদ সদস্য জানালেন, নৌ, রেল ও সড়ক পথের সুব্যবস্থা থাকায় বিসিক শিল্প পার্কের উদ্যোক্তারা বাড়তি সুবিধা পাবেন। স্বল্প খরচে ও কম সময়ে পণ্য আনা নেয়া করতে পারবেন তারা। এখানে জলপথ, নৌপথ, স্থলপথ সকল পথই কিন্তু এখানে সুযোগ রয়েছে। ইতিমধ্যে রেলের সংযোগও হয়ে যাবে। সব মিলিয়ে এইখানে একটি উত্তরবঙ্গের এক
একটি ব্যবসায়িক হাব গড়ে ওঠা সম্ভব। আর প্রকল্প পরিচালক বলেন, সময়সীমার মধ্যে প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে। বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্প উদ্যোক্তারা ইতোমধ্যেই সাড়া দিচ্ছেন। আমাদের এই শিল্প পার্কে বিভিন্ন যে পূর্ত কাজগুলো রয়েছে, এই পূর্ত কাজগুলো একেবারেই শেষের দিকে। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব। সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে 829টি প্লটে 570টি ক্ষুদ্র, বৃহৎ ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কথা রয়েছে। এতে প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইল জেলার সবকটি প্রধান ও শাখা নদীগুলোর পানি বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন উপজেলায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদী ভাঙনের ফলে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে 24 ঘন্টায় ঝিনাই পানি নদীর পানি জোকারচর 50 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে 24 সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে 25 সেন্টিমিটার, ফটিকজানি নদীর পানি নলচাপা পয়েন্টে 39 সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানি পয়েন্টে 18 সেন্টিমিটার ও মির্জাপুর পয়েন্টে 14 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত সিলেটে বন্যার পরিস্থিতির উন্নতি হয়েছে। সিলেটের বিভিন্ন নদ নদীর পানি কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়াতে শর্ত সাপেক্ষে সিলেটের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট ও কুশিয়ারা নদীর 3টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপরে রয়েছে। যদিও গতকাল সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত কুশিয়ারার অমলশীত পয়েন্ট ছাড়া পানি অনেকটা কমেছে। এছাড়া সুরমা, কুশিয়ারা অবশিষ্ট পয়েন্টেও অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত 11,640 হাজি দেশে ফিরেছেন আর মৃত্যু হয়েছে 44 জনের। রাতে হজ পোর্টালে সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সৌদি থেকে 30টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 8টি, সৌদি এয়ারলাইন্সের 10টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 12টি ফ্লাইট পরিচালনা করে। হজ শেষে গত 20 জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওই দিন বাংলাদেশ বিমানের প্রথম বিরতি ফ্লাইট 417 হাজি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী 22 জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। এ যেন আলোর নিচে অন্ধকার। একে তো দৃষ্টিতে আলো নেই, তার উপর 24 বছর ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় চলছে গাজীপুরের কালিয়াকৈরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের একটি বসতি। বিদ্যুৎ বিভাগ বলছে ভূমি জটিলতায় তারা বিদ্যুৎ সরবরাহ বঞ্চিত হচ্ছেন। আশ্বাসের বাণী শুনিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিনিধি AKM শিশিরের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অন্ধত্ব যেন তাদের অভিশাপ। সারা দেশ যখন বিদ্যুতের আলোয় আলোকিত, তখন গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকার অন্ধ 45টি পরিবারে পৌঁছায়নি বিদ্যুতের আলো। 24 বছর ধরেই সব ধরনের আলো থেকে বঞ্চিত তারা। ঘরের পাশে বিদ্যুতের লাইট থাকলেও জীবন ধারণে সৌরবিদ্যুৎ ও হারিকেনের আলোই তাদের একমাত্র ভরসা। বিদ্যুৎ না থাকাতে আমাদের অনেক ক্ষতি হয়ে যাইতেছে। এই যে বাচ্চার কষ্ট, ঘুমাইতে পারি না রাত করে। বিদ্যুতে বসবাস করে তারাও কিন্তু এই তীব্রতা সহ্য করতে পারতেছে না। বিদ্যুৎ অফিসে গেছি, ইউনো অফিসে গেছি, বিদ্যুতের লাইন ওরা দিতেছে না। তাদের বেশিরভাগই দৃষ্টি প্রতিবন্ধী ও ভূমিহীন পরিবার। অন্ধ লোকজন বসবাস করায় এই এলাকা স্থানীয়ভাবে অন্ধের টেক বলে পরিচিত। তবে এখানকার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা পাচ্ছেন না ন্যূনতম মৌলিক নাগরিক সুবিধা। সরকারি সহায়তায় অন্ধের টেকের আধার ঘুচুক দাবি এলাকাবাসীরও। এই বাংলাদেশে যদি রোহিঙ্গারা কারেন্ট পা, আমরা বাংলাদেশে থাইকা আমরা কারেন্ট পাচ্ছি না। এই যে আমরা বারবার এটার আবেদন করতেছি, কিন্তু কেউ তো আমাদের জন্য কর্ণপাত করতেছে না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের একটু বিদ্যুতের ব্যবস্থার জন্য করেন। অন্ধের টেকের এই জায়গাটির ওপর বন বিভাগের আপত্তি থাকায় এখানে বিদ্যুৎ সংযোগ দেয়া যায়নি বলে জানান পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। এই মামলা মোকদ্দমার কারণে আমাদের এই উদ্যোগটা আবার পিছিয়ে আসতে হয়েছে। ওইটা নিষ্পত্তি করে আর কোনো পক্ষ আমাদের সাথে যোগাযোগ করেনি, যার ফলে আমরা তাদেরকে মিটার দেওয়ার উদ্যোগটা নিতে পারিনি। এখন যদি ভূমির জটিলতাটা কেটে যায়, আমরা নিয়ম অনুযায়ী তারা মিটার পাইলে আমরা অতি সত্ত্বভাবে মিটার ব্যবস্থা করব। তবে বিষয়টির মানবিক দিক বিবেচনা করে লিখিত আবেদন পেলে ভূমি সংক্রান্ত জটিলতা নিষ্পত্তি সাপেক্ষে এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু তারা বসবাস করছে এবং সবাই অন্ধ, তো তাদের ভাবে বিদ্যুতের লাইনটা দিতে পারলে তাদের উপকার হবে।
আমরা সংস্থার সাথে কথা বলে তাদেরও যাতে আপত্তি না থাকে এবং এলাকাটা যাতে বিদ্যুতায়িত হয়। এখানকার শিশুদের নিরাপদ বিকাশের স্বার্থে অবিলম্বে অন্ধের টেক বসতিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি সচেতন মহলেরও। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপের উপস্থিতি এবং ছড়িয়ে পড়ার খবর উদ্বেগজনকভাবে বাড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। তবে সঠিক সময়ে চিকিৎসা পেলে এ সাপের কামড়ে মৃত্যু হয় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক ছড়ানোর চেয়ে সচেতনতা ও সতর্কতা বাড়াতে দিক নির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার প্রজাতির সাপের উপদ্রব ও মানুষের উদ্বেগ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়, রাসেল ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাস বন, ঝোপ জঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় বসবাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে। সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সাথে সহজে মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে। রাসেল ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। সাপের কামড় এড়াতে করণীয় সম্পর্কে জানানো হয়েছে। যেসব এলাকায় রাসেল ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করা, লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকতে হবে, গর্তের মধ্যে হাত পা ঢুকানো যাবে না। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরতে হবে। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখতে হবে। পতিত গাছ, জ্বালানি লাকড়ি, খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করা যাবে না এবং প্রয়োজনে জাতীয় হেল্পলাইন 333 নম্বরে কল করে নিকটস্থ বন বিভাগের অফিসকে জানাতে হবে। রাসেল ভাইপারের বিষ, প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। রাসেল ভাইপারের প্রাদুর্ভাব কমাতে করণীয় সম্পর্কে বলা হয়েছে, বেজি, গুইসাপ, বাগডাস, গন্ধগোকুল, বনবিড়াল, মেছোবিড়াল, তিলানাগ, ঈগল, সারস, মদনটাক এবং কিছু প্রজাতির সাপ রাসেল ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। এ সকল বন্যপ্রাণীকে মানুষের নির্বিচার হত্যার কারণে প্রকৃতিতে রাসেল ভাইপার বেড়ে যাচ্ছে। তাই বন্যপ্রাণী দেখলেই অকারণে তা হত্যা এবং এদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে। রাসেলস ভাইপার বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012 অনুযায়ী সংরক্ষিত প্রাণী। রাসেলস ভাইপার ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। এই সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ওষুধও তৈরি হয়। আতিকুর রহমান তিতাস। ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদীর বাটাজোর বাইচখোলা এলাকায় ট্রাক চাপায় ভ্যান চালক সহ 2 জন নিহত হয়েছে। নিহতরা হলেন মাছ ব্যবসায়ী বরুণ দাস ও ভ্যান চালক আইনাল ব্যাপারী। গৌরনদী হাইওয়ে থানার ওসি জানান, ভোরে আগরপুর থেকে মাছ কিনতে ব্যাটারি চালিত ভ্যান যোগে মহিলারা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরুণ ও আইনাল। বাটাজোর বাইচখোলায় পৌঁছালে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে। পিরোজপুরের ভান্ডারিয়া মঠবাড়িয়া সড়কে পিকআপের ধাক্কায় 2 পথচারী নিহত ও 4 জন আহত হয়েছে। নিহতরা হচ্ছেন গৃহবধূ ঝুমাইয়া আক্তার ও শিশুকন্যা হাওয়া। গুরুতর আহত 4 জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 7:30টায় সড়কের পাশে বাসের অপেক্ষা করছিলেন তারা। এ সময় মঠবাড়িয়া থেকে আসা মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগের কাজে নিয়োজিত একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান এবং এর চালককে আটক করা হয়েছে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তরুণদের মেধাশক্তি দেশের উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সব উপজেলায় হবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। উদ্বোধনের দ্বারপ্রান্তে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্ক। অবকাঠামোগত কাজ প্রায় শেষ। প্লট বরাদ্দের প্রস্তুতি চলছে, সৃষ্টি হবে বৃহৎ কর্মসংস্থান। উজান থেকে নেমে আসা ঢলে টাঙ্গাইল জেলার সব নদীর পানি বৃদ্ধি। তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। সিলেটে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক ছড়ানোতে সতর্কতা জরুরি। সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvv এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।